এই তিনটা স্তরকে আমরা কি কি ধাপে কমপ্লিট করি। আমি পার্সোনালি যা করি তা আমি বলতে পারি, সবারটা তো আমি বলতে পারি না। আমি রেপার্টরিতে যে ধাপটা অনুসরণ করি, যদি আজকে আমার ক্লাসগুলো কমপ্লিট করতে পারেন এবং আমি যে প্র্যাকটিস এটা যদি কমপ্লিট করতে পারেন, তখন আপনিও কবেন অযথায় 200 রুটিন দেওয়া হচ্ছে। মুশকিল। আচ্ছা দেখে যেটা বলতেছিলাম, রেপার্টরি ধাপগুলা কি? যথাযথভাবে কেস রেকর্ড করা, মানে কেস প্রাপ্তি। সহজ কথা, একদম প্রপার কেস ছাড়া আপনি পারবেন না। প্রপার কেস ছাড়া হবে না, কিচ্ছু হবে না। আপনার তুলার মধ্যে যদি গ্যাঞ্জাম থাকে না, যত ভালো মেশিনই আপনি আনেন, মেশিন নষ্ট হয়ে যাবে, ও আর যাতে তোলা যায় না। মার্কিং করা লক্ষণগুলোর ভিত্তিতে কেস সম্বন্ধে একটি সার্বিক ধারণা। কেসের মধ্যে অবশ্যই মার্কিং থাকতে হবে, এবং সেই মার্কিং করা লক্ষণগুলো, এটা কিন্তু কোনো রকমের বইপত্র, রেপার্টরি, ম্যাটেরিয়ামেটিকে কিছু না নিয়ে একটা সার্বিক ধারণা আপনাকে কেস সম্বন্ধে নিতে হবে। কি কেস সম্বন্ধে নিতে হবে, এটা আমি একটু আগে কেস রেকর্ডের জায়গাটাতে আলোচনা করে আসছি, যে রোগীর জীবনী শক্তির অবস্থা। আমরা একটা কেস রেকর্ড করি, কেন করি? করি ওই লক্ষণগুলোরে বিলুপ্ত করে দেওয়ার জন্য, দূর করে দেওয়ার জন্য। এবার অনেক সময় তো আমরা এও করি যে আমি প্রত্যাশা করি ওষুধ দিয়ে আমার রোগীর জানি অমুক লক্ষণটা ফেরত আসে, আমার রোগীর জানি চুলকানিটা আবার দেখা দেয়, করি না? কাজে এই ধারণা তো ভুল যে আমরা বলি যে লক্ষণ বিলুপ্ত করে দিব। না না না, এটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে জীবনী শক্তিকে পরিমাপ করা, তার বিবর্তন, গতিবিধি, প্রবাহ, বিঘ্ন, এই সমস্ত কিছুকে অ্যাসেস করা। তো এবং করা লক্ষণগুলা আমাদেরকে সেই ব্যাপারে একটা ধারণা দেন। এই যে আপনি ধারণাটা নিলেন, এই ধারণার ভিত্তিতে তো আপনি বুঝবেন যে অ্যাকিউট ক্রনিক ইনডিসপোজিশন, ফলস ক্রনিক ডিজিজ, গ্রেভিয়াস ক্রনিক ডিজিজ with severe pathology, we have to palliate the case, or we have to euthanasia, যা আপনার এই কেসের অ্যাপ্রোচ যা হবে, এবং এই কেসটা কি নোট দ্য প্রেসক্রিপশন করবো, না কজেশন ভিত্তিক হবে, নাকি টোটালিটির ভিত্তিতে, অথবা এসেন্স বা এসেনশিয়াল ফিচার্স, কোন ভিত্তিতে আমি কেসটাতে ট্রিটমেন্ট করবো, এই লক্ষণগুলোর পুনর্মূল্যায়ন ও পুনর্বিচার করতে হবে। অর্থাৎ আমার এই অ্যাপ্রোচ কি হবে, স্ট্র্যাটেজি কি হবে, এবং তার ভিত্তিতে আমার কোন কোন লক্ষণকে নিতে হবে। চতুর্থত, রেপার্টরিকরণের জন্য লক্ষণের গুরুত্ব ও বিন্যাসের বিচার ও বিশ্লেষণ। এবার যখন অ্যাপ্রোচ স্ট্র্যাটেজির ভিত্তিতে আমি গ্রুপিং করলাম লক্ষণের এইবার আমাদের লক্ষণগুলো আমি বাইছে নিছি, এই কেসের সাপেক্ষে এর গুরুত্ব ও বিন্যাস কি হবে, তার একটা বিশ্লেষণ। হায়ারার্কির দিক দিয়ে কোনটা আমার গুরুত্বপূর্ণ আসবে আমার এখানে একটু করে দেখা যাবে ওই হায়ারার্কি গুলা। তো কিভাবে আমি এই কোন লক্ষণের গুরুত্ব বা বিন্যাস কি হবে এটা ঠিক করা, তো পরে আমি এটা দেখাবো আপনাদেরকে। রেপার্টরিতে লক্ষণগুলোকে তার যথাযথ মান ও গুরুত্ব ঠিক রেখে অন্তর্ভুক্ত করা। এই যে আপনি এবার রেপার্টরিতে এটা অন্তর্ভুক্ত করা শুরু করলেন, এইবার আমি তো ঢুকলাম, এই যে এই 4 পর্যন্ত ছিল প্রথম স্তর, 4 পর্যন্ত ছিল প্রথম স্তর। এবার আমি দ্বিতীয় স্তরে ঢুকলাম, রেপার্টরিতে লক্ষণগুলোকে তার যথাযথ মান ও গুরুত্ব ঠিক রেখে অন্তর্ভুক্ত করা। ফলাফলে আসা ওষুধগুলোর রেপার্টরি ও ম্যাটেরিয়ামেটিকা থেকে পুনর্বিচার। যে ওষুধগুলো আসছে আপনি তুলনামূলক বিচার করবেন, এটা দুই ভাবে করতে হয়। একটা হলো রেপার্টরি থেকে, আমি গত ক্লাসে বলছিলাম রেপার্টরিতে যে গ্রেডিংটা দেখায় ওটা ম্যাটেরিয়ামেটিকাতে পাবেন না। কাজেই একটা বড় অংশ থাকে রেপার্টরি গ্রেডিং। বেশিরভাগ চিকিৎসক এই ব্যাপারটাতে খুব বেশি চিন্তা করেন নাই, কিন্তু হোমিও এই আমাদের রেপার্টরির উন্নতির ভবিষ্যৎটা ঠিক এই জায়গাটাতে আছে। রেপার্টরির এই গ্রেডিং গুলার তুলনামূলক বিচার, যারা এই রেপার্টরি ছাড়া কেউ করতে পারবে না। ও ম্যাটেরিয়ামেটিকা থেকে পুনর্বিচার, ম্যাটেরিয়ামেটিকা থেকে সার্বিক চিত্রে আমরা পুনর্বিচার করবো। এইটা হচ্ছে তৃতীয় স্তর। রেপার্টরিতে অন্তর্ভুক্ত করা হয়নি এরকম লক্ষণগুলোকেও নির্বাচিত ওষুধের সাথে কতটা সংশ্লিষ্ট কিংবা বৈপরীত্য আছে কিনা সেটা বিচার করা, এবং এই কাজটা অনেক সময় রেপার্টরি থেকে করতে হয়। অর্থাৎ আপনি অনেক কমন সিমটমস নেন নাই, প্যাথোলজি নেন নাই, অনেক কিছুই নেন নাই। আপনি যখন প্রসেস করতে গেছেন, চূড়ান্ত রেপার্টাইজেশন করতে গেছেন, এবং রেপার্টরির মূলনীতি অনুযায়ী, রেপার্টরির কিছু বেসিক প্রিন্সিপালস আছে যেগুলো আপনাদের সাথে আমি আলাপ করবো এবং বইতে ডিসকাস করা হয়েছে। মূলনীতি অনুযায়ী সব লক্ষণ আপনি নিতে পারবেন না। তো যে লক্ষণগুলো আপনি নিতে পারেন নাই সেগুলাও সর্বশেষ আমরা একটা পুনর্বিচার, বিশেষ করে আমি পার্সোনালি একটা পুনর্বিচার করি। অনেক সময় তা আমার কনফিডেন্স বৃদ্ধি করে, অনেক সময় আরো নিশ্চিত করে, অনেক সময় নতুন
নতুন আঙ্গিক খুলে দেয়, এবং অনেক সময় আছে আমাকে কেসটা নিয়ে দুইবার ভাবতে হয় আমি যে রেপার্টরি করছি এটা ঠিক আছে কিনা, এবং রেপার্টরি বহির্ভূত লক্ষণগুলো সাপেক্ষে পুনর্নিশ্চিত করা, সেটা ওইটা আমার মনে দুইবার লেখা হয়েছে, এটা কেটে দিতে হবে। সন্তুষ্টিজনক মনে হলে প্রেসক্রিপশন করা। এই হচ্ছে শেষ ধাপ আর কি, তৃতীয় স্তরের এই কয়টা দিন, এই কয়টা রেপার্টরিকরণের ধাপ। এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে রেপার্টরি করতে হবে। ওই কয়টা সিমটমস পাইছি, আমি রেপার্টরিতে তুলে ফেললাম। এবার রেপার্টরিতে সবার আগে যে ওষুধটা আইছে আমি দিয়া দিলাম, এ হচ্ছে অথর্ব পদ্ধতি, এটা রেপার্টরাইজেশন না। আমার বইতে আমি বলে দিচ্ছি, যুক্তি সহকারে ব্যাখ্যা করছি যে আসলে এই পদ্ধতিতে আপনি রেপার্টরিতে বিভিন্ন লক্ষণের মধ্যে যে ওষুধগুলো আছে তার গ্রেড গুলা সম্বন্ধে একটা ধারণা পাইতে পারেন, কিন্তু এটাতে রেপার্টরাইজেশন হয় না। এই হচ্ছে ধাপ। যে ফ্লো চার্ট রেপার্টাইজেশন প্রসেস, এটা খুব জরুরি না। ফ্লো চার্টটা বলা হয় এই যেভাবে, কেস টেকিং, রেকর্ডিং এন্ড ইন্টারপ্রিটেশন, ডিফাইনিং দ্য প্রবলেম, অ্যানালাইসিস অফ সিমটমস, ইভালুয়েশন। আমি এখানে কিন্তু এই ধাপগুলোর মধ্যে সবগুলো আসছে। ইভালুয়েশন অফ সিমটমস, টোটালিটি অফ সিমটমস, সিলেকশন অফ রেপার্টরি, repertorial totality, selection of rubrics, repertorial techniques, selection of এটা দুইবার আসছে, repertorial analysis and mathematic assessment, plan of treatment, selection of remedy, potency selection and application. অ্যাকচুয়ালি এখানে যা দেখতেছেন এটা জাস্ট ফ্লো চার্ট হিসেবে তুলে ধরার, এই ধাপের মধ্যে সবগুলা বিষয় চলে আসছে, কাজে এটা আলাদাভাবে চিন্তা করতে হয় না। যার জানার জন্য এখানে কি করলাম, যে আমরা যে সরল ব্যাপারটা মনে করি যে লক্ষণ পাইলাম আর ঢুকাইলাম রেপার্টরিতে, বা আমি রেপার্টরি করে ফেললাম, ব্যাপারটা এরকম। কিন্তু একটা জিনিস একটু লক্ষ্য করেন, আপনি 4 নাম্বার পর্যন্ত যে কাজটি করলেন, আসলে আদতে এইটাই কি কঠিনতম কাজ নয়? যথাযথভাবে কেস রেকর্ড করা, মার্কিং করা, লক্ষণের ভিত্তিতে রোগীর জীবনী শক্তি সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা, অ্যাপ্রোচ স্ট্র্যাটেজি নির্ধারণ করা, এবং তার জন্য লক্ষণের গ্রুপিং করা, এবং যে গ্রুপ লক্ষণ থাকবে তার গুরুত্ব ও বিন্যাসের বিচার ও বিশ্লেষণ। আমারে বলেন যে এটা কি একটা বিশাল কাজ নয়? অবশ্যই নিঃসন্দেহে বিশাল কাজ, এবং আমি এইটাই বলি যে 80% কাজ এইখানে, এটাই কঠিন। রাইট, অ্যাবসলিউটলি। এই কারণে আমি আপনাদের বলছিলাম গতদিন, যাদের এইটুকুতে যতটুকু সাবলীলতা আছে তারে আমার রেপার্টরি বুঝাইতে একদিন লাগবে, জাস্ট ওয়ান ডে, পরিচ্ছন্নভাবে বলে দিলাম। কিন্তু আপনারা যদি আপনাদের বেসিক শিক্ষা, এটা কিন্তু রেপার্টরি শিক্ষা মানে আমরা বলি না, আমরা কিন্তু এটা রেপার্টরি শিক্ষা বলি না, আমরা এটা চিকিৎসা করার জন্য এইটা আমাদের করতেই হয়। রোগীর লক্ষণের বিচার, লক্ষণের গ্রুপিং, লক্ষণের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে সাজানো, এটা আমাদের করতেই হয়। মুশকিল হইলো আমাদের শিক্ষা ব্যবস্থা এতটাই জঘন্য হয়ে গেছে, একদম পরিচ্ছন্ন কথা, যে এই জিনিসগুলো আমাদের শেখানো হয় না। এইবার 4th ইয়ারে যায় রেপার্টরি দিয়ে কি শিখাবো? ওই রূপদিক মুখস্থ করো, সাব রূপদিক মুখস্থ করো, বিভিন্ন আঙ্গিকে ডান কাতে শুয়ে মুখস্থ করো, বাম কাতে শুয়ে মুখস্থ করো, এছাড়া তো আর কিছু শিখায় না। ফলাফলস্বরূপ আমাদের পুরো কনসেপ্টটার মধ্যে পুরো একটা ভয়ানক গন্ডগোল থেকে যায়। আমার বইয়ের পরে আপনাদের কাছে এগুলো ক্লিয়ার হবে আরো বেশি। তো যে এই জিনিস, এই 4টা যারা জানেন, পারলে হাত তুলতে পারেন, আমি তাদের চ্যালেঞ্জ করতেছি ইনশাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রেখে আমি একদিনের মধ্যে তাদের এই 4টা সম্বন্ধে যে ক্ল্যারিটি আছে, ক্ল্যারিটি মানে পরিচ্ছন্ন, আর কোনো প্রবলেম নাই। তো যাই হোক, এবং মনে রাখবেন, আপনারা যদি সত্যিই রেপার্টরি করতে চান, আপনারা যদি মানুষকে আরোগ্য করার মতো, যেটা রেপার্টরির উদ্দেশ্য, সঠিক উদ্দেশ্যগুলো কি কি রেপার্টরি, যে আমি দ্রুত ওষুধ পামু, কিন্তু সঠিক ওষুধটা পামু যা রোগীর সাথে সবচাইতে সদৃশ্য হবে, এবং যে ওষুধটা আরোগ্যকারী রূপে কাজ করবে, এই লক্ষ্যটা যদি আমি পূরণ করতে চাই, সেই ক্ষেত্রটাতে আমাকে এই যে প্রক্রিয়াটা 80% যে অংশটা, এটা যথাযথভাবে করতে হবে। বাম সাম করবেন তো এরপরে যে ওষুধ দিবেন ওগুলাতে মানে এইটারে আপনি ওভারলুক কইরা বা ঠিকঠাক মতো না কইরা যে ওষুধটা দিবেন, ওটা অন্তত পক্ষে হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন নয়, ধরলেও মরতে পারে। রোগীর ভাষাকে রুব্রিকে রূপান্তর করতে বিন্দু মাত্র প্রবলেম হবে না, যদি আমি যে প্র্যাকটিসটা দিছি এই প্র্যাকটিসটা যদি ঠিক মতো করেন, একদমই প্রবলেম হবে না, কারণ এটা নিয়ে আমি আলাপ করবো তো আপনাদের সাথে। কিন্তু যদি আপনারা প্র্যাকটিসে গন্ডগোল রাখেন, আমি যে প্র্যাকটিস দিছি, তাহলে শুধু মুখের কথাই ভাই সিরা ভিজবে না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এত বড় একটা জিনিস নিয়ে আমি বসছি, সেখানে এতটুকু সময় দেওয়ার কারণ হচ্ছে
এই ব্যাপারটা আপনাদের উপলব্ধিতে লাগবে। 4 দিন পরে, 4টা ক্লাসের পরে আপনারা হয়তো আমার কাছে থাকবেন না, আপনারা হয়তো নিজে নিজে শিখবেন। কিন্তু এইটাই হচ্ছে গাইডলাইন। আমি বলে দিলাম যে এটা যদি প্রিসিয়াসলি কমপ্লিট না করেন, that will be a great loss and you can't make a repertoire completely appropriately. আশা করি এই ধাপগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়েছে।